জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কামাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলি প্রসঙ্গ ভূমিকাতে বললাম, এগুলি নিয়ে আমরা ছোট ছোট করে আলাপ করতে চাই। প্রথমে যদি আমরা মবটা নিয়ে আলোচনা করি একটু। আপনি দেখেছেন যে এই সরকার মব কালচারটা মানে যেন এক ধরনের প্রশ্রয় পাচ্ছে বলে অনেকে বলছেন। এবং আজকে দেখলাম যে রিজভী আহমেদও বলছেন, বিএনপি নেতা, যে প্রশাসনিক স্থবিরতার কারণে মবের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যখন উনি এই কথা বলছেন, তখন আমরা দেখছি যে পাটগ্রামে থানাতে যে হামলাটা হলো, তার সঙ্গে কিন্তু জড়িত থাকা হিসেবে যাদের নাম আসলো তারা আবার বিএনপির লোক। তো উনি উনার দলের লোককে নিয়ন্ত্রণ করতে পারেন না, দায় চাপাচ্ছেন প্রশাসনের উপর। প্রশাসনের অবশ্যই কিছু ভূমিকা থাকতে পারে। তো এই মবগুলি আসলে কেন হচ্ছে, কে হতে দিচ্ছে, কার কারণে হচ্ছে, এটা নিয়ে আপনার আসলে কি মনে হয়? জি কামাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাকে মনে করিয়ে দিই, গত জানুয়ারি মাসেই সম্ভবত যখন জয়পুরহাটে নারীদের একটি খেলা বন্ধ করে দেয়া হলো কথিত তৌহিদি জনতার নামে, তখন কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা শক্ত স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে কোনো ধরনের মব বা এই কোনো ধরনের জনবিশৃঙ্খলা বা এই ধরনের কর্মকাণ্ড সরকার বরদাস্ত করবে না। আনফর্চুনেটলি তার এক সপ্তাহ পরে আমরা একই রকম ঘটনা দেখলাম রংপুরে। সেখানেও একইভাবে খেলা বন্ধ করে দেওয়া হলো। ইভেন প্রশাসন সেখানে 144 ধারা জারি করে দিল। অর্থাৎ তারা এই যারা মব বা জনবিশৃঙ্খলা, কিংবা আমরা শব্দটা আপনি মব বলবেন কিনা সেটা আমি একটু পরে আসছি। এবং আপনার মনে থাকবে যে প্রথমে যখন এটা শুরু হয়, গণমাধ্যম সংবাদ এই শব্দটিকে লিখছিল মব জাস্টিস। তখন কিন্তু বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বিশ্লেষক তারা বললেন যে মবের সঙ্গে জাস্টিস শব্দটা যায় না, কারণ জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, তার সঙ্গে মব কি করে হয়। ফলে তারা বললেন যেটা হবে আসলে মব ভায়োলেন্স। আমরা পরে দেখলাম যে মব জাস্টিস কিংবা মব ভায়োলেন্স না, গণমাধ্যমগুলো শুধু মব লেখা শুরু করলো। এবং আমরা যেটা দেখলাম যে সরকারের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মবের বিরুদ্ধে একাধিকবার স্টেটমেন্ট এসেছে। এমনকি যিনি আমাদের এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও কিন্তু মব এর সঙ্গে একটি শব্দ যুক্ত করেছিলেন ডেভিল, যখন ডেভিল হান্ট অপারেশন শুরু হলো। তিনি লিখেছিলেন তার ফেসবুকে যে যারা মব ডেভিল তাদেরকেও ছাড়া হবে না। পরে তিনি আবার নিজেই তোপের মুখে পড়লেন, এক ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনিও মবের শিকার হলেন। তো এই যে দেখেন, মবের বিরুদ্ধে সরকারের যে অবস্থান আমরা শুরু থেকে দেখছিলাম, সরকার স্টেটমেন্ট দিয়ে মবকে স্বীকার করছে যে হ্যাঁ মব হচ্ছে, এবং সরকারের অবস্থান তারা বলল টলারেট করবো না। এমনকি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা মব, এটাকে আমরা টলারেট করবো না। অদ্ভুত ভাবে আমরা খেয়াল করলাম সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন সিনিয়র নেতা, যিনি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল, তিনি একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে গিয়ে প্রথমে বললেন যে আপনারা যেটিকে মব বলছেন এটি হচ্ছে জনরোষ। এর পরের দিনই আমরা দেখলাম যে সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি আমাদের কমিউনিটির মানুষ, সাবেক সাংবাদিক, তিনি লিখলেন বা একটা অনুষ্ঠানে বললেন যে তিনি মনে করেন যে এটি তার ব্যক্তিগত মত, যে আমরা বা গণমাধ্যম যেটাকে মব বলছে সেটি আসলে প্রেসার গ্রুপ। এবং তারপরে আমরা দেখলাম যে তার অন্যান্য সহকর্মী যারা এই প্রেস উইং এর, তারাও এই মবকে যেন মব বলা না হয়, মবটা যে প্রেসার, মবটা যে জনরোষ, এই পক্ষে বলছেন। এর মধ্য দিয়ে কি হচ্ছে যে মবকে আপনি তাহলে মব বলে স্বীকার করছেন না, যারা মব করছে তাদেরকে এক ধরনের বৈধতা আপনি দিচ্ছেন। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা মব টলারেট করবো না, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর স্টেটমেন্টে বলা হচ্ছে আমরা এই ধরনের জনবিশৃঙ্খলা এটা আমরা সহ্য করবো না। পক্ষান্তরে আবার সরকারের দায়িত্বশীলরা যদি আপনি বলেন যে এটা মব নয়, এটা হচ্ছে জনরোষ কিংবা এটা হচ্ছে প্রেসার, তাহলে যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদের পরিচয় যাই হোক, তারা যেই দলের হোক, যেই সংগঠনের হোক, যেই প্রক্রিয়াতেই করুক না কেন, এই কাজটাকে আপনি কি তাহলে জাস্টিফাই করছেন, মহত্ব মানে মহান করে তুলছেন? মানে একটা অপরাধকে আপনি যখন বলবেন যে অপরাধ না, তখন তো সেই অপরাধটা বাড়বে। যে খুন করে তারও একটা লজিক থাকে যে আমি খুন করেছি আত্মরক্ষার স্বার্থে, যে চুরি করে তারও একটা জাস্টিফিকেশন থাকে যে আমি অভাবে চুরি করেছি, যে রেপ করে সে বলে যে না এটা রেপ না, এটা কি তার সম্মতিতে হয়েছে। প্রত্যেকটা অপরাধের পেছনে অপরাধীর একটা যুক্তি থাকে, আদালতে গিয়ে সে এটা বলে। এখন আদালতের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব তো এই অপরাধকে জাস্টিফাই করা না, মহিমান্বিত করা না। আপনি যদি মবকে বলেন জনরোষ, মবকে বলেন প্রেসার, তাহলে তো আপনি ধর্ষণকে আপনার বলতে হবে ভালোবাসা, আপনি খুনকে বলবেন যে এটা হচ্ছে প্রতিহিংসা, চুরিকে বলবেন যে এটা তার অভাবের জন্য সে করেছে। এটা তো হয় না। একটা অপরাধ যেই করুক না কেন, তার পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক, সে হোক বিএনপির, সে হোক এনসিপির, হোক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের, যেই হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রথমে অপরাধটাকে স্বীকার করা যে হ্যাঁ আমরা কোন ধরনের এই বিশৃঙ্খলা। আপনি ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভিসির সামনে গিয়ে কিছু তরুণ যে ভাষায় কথা বললেন যে আপনাকে আমরা বসিয়েছি,
আপনি আপনার নিজের যোগ্যতা এখানে আসেননি, এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। ইউনিভার্সিটির ভিসি, কলেজের অধ্যক্ষ, স্কুলের হেডমাস্টার, তাদেরকে যেভাবে কিছু লোক গিয়ে সম্মিলিতভাবে তাকে চেয়ার থেকে নামিয়ে দিল, এইটা কি মব না? আপনি বলবেন এটা প্রেশার। তো যদি ওই ভিসি, ওই হেডমাস্টার, ওই প্রিন্সিপালের বিরুদ্ধে সত্যিই কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তিনি যদি বিগত সরকারের সঙ্গে যুক্ত থেকে সত্যি জুলাই আন্দোলনের সময় অপরাধ করে থাকেন, তো তার জন্য তো আপনার প্রচলিত আইন আছে, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, আপনি ইনভেস্টিগেট করেন। আপনি যদি অনুসন্ধান করে দেখেন যে হ্যাঁ এই প্রিন্সিপাল, এই ভিসি বা এই হেডমাস্টারের বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনি তাকে পদচ্যুত করেন, আপনি তাকে জেলে দেন। কিন্তু কিছু লোক গিয়ে 10 জন, 12 জন, 20 জন, 50 জন লোক গিয়ে ঘেরাও করে, তার কোনো আইনি এখতিয়ার নাই, সে রাষ্ট্রের কোনো বাহিনীর লোক না, সে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করে বললো যে আপনি এখন নামেন অথবা আপনাকে আমরা বসিয়েছি, এইটা যে কোনো যুক্তিতেই মব, এটা মব ভায়োলেন্স, এটা মব সন্ত্রাস। তো আপনি এইটাকে যদি বলেন প্রেশার, আপনি এটাকে যদি বলেন জনরোষ, তাহলে তো এই কাজগুলো যে করছে আপনি তার পক্ষে দাঁড়াচ্ছেন। এটা তো হয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এটার বিরুদ্ধে দাঁড়ানো, এটাকে প্রতিহত করা। ফলে এটা খুবই আনফরচুনেট যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পজিশনে থেকে যদি অপরাধকে আপনি প্রশ্রয় দেন, অপরাধকে অপরাধ বলে স্বীকার না করেন, সেটা কিন্তু অপরাধ আরো বাড়াবে। জি, আপনি আসলে আপনার কথা থেকে যেটা বুঝলাম, আসলে যে মবটা আসলে এটাকে সরকার কিভাবে দেখছে, এখানে আমার কেন যেন মনে হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের দ্বিচারিতা আমি লক্ষ্য করছি। সরকার মুখে হয়তো বলছে জিনিসটা খারাপ, আবার সরকারের কর্মকাণ্ড সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু নির্বাচন নিয়ে আসি। নির্বাচনের দুটো বিষয়, যদিও নির্বাচন কবে হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই প্রশ্নের কোনো জবাব এখনো মেলেনি। কিন্তু এর মধ্যে আমি দুটো জিনিস দেখলাম নির্বাচন নিয়ে আজকে। একটা হলো স্থানীয় সরকার নির্বাচন যেটা হবে, সেখানে দলীয় প্রজেক্ট বাতিল করা হচ্ছে, এরকম একটা অধ্যাদেশ হতে যাচ্ছে। আর নির্বাচন কমিশন একটা কথা বলেছে যে গত 3টা নির্বাচনকে যে সমস্ত পর্যবেক্ষকরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছিল, তো পর্যবেক্ষকদের এবার পুরো সুযোগ দেওয়া হবে না। তো এই দুটো পরিবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্থানীয় সরকার দলীয় প্রতীকে হবে না, এই সিদ্ধান্তটা গত সরকারের। আপনার মনে থাকবে যখন এই দলীয় প্রতীকে, একসময় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হতো না, এবং তখন আমরা যেটা দেখতাম যে স্থানীয় সরকার, ইভেন স্থানীয় সরকার নির্বাচনে যতদিন পর্যন্ত লোকাল পলিটিক্যাল পাওয়ারফুল ম্যান, যারা বিশেষ করে এমপি, ওনারা যতদিন পর্যন্ত সিরিয়াসলি ইন্টারফেয়ার করেন নাই, ততদিন পর্যন্ত আমরা দেখতাম যে স্থানীয় পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদে, পৌরসভায় অনেক নির্দলীয় ভালো মানুষ জয়ী হয়ে আসতেন, চেয়ারম্যান, মেয়র হতেন। ধরেন অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজকর্মী, লোকালি এলিট ভালো ব্যবসায়ী, কিন্তু তারা কোনো পলিটিক্যালি হয়তো পছন্দ আছে, কিন্তু পলিটিক্যালি তারা বায়াসড না, এরকম অসংখ্য ভালো মানুষ। এবং কোথাও কোথাও আমি আমার এলাকায় দেখেছি কোনো চেয়ারম্যান 30 বছর ধরে চেয়ারম্যান, 25 বছর ধরে চেয়ারম্যান, কিন্তু তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সোসাইটিতে দলমত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। এইটা যতদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো না, ততদিন পর্যন্ত এই মানুষগুলো আসতে পারত। হঠাৎ করে এই আওয়ামী লীগ সরকার একটা মানে আইনটা পরিবর্তন করে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এই আইনটা পরিবর্তন করে তারা নির্বাচনটা দলীয় প্রতীকে করা শুরু করলো। এখানে তাদের পলিটিক্সটা কি ছিল, যে এই দলীয় প্রতীকে করলে এই যে নির্দলীয় ভালো মানুষ, এরা যাতে আসতে না পারে, এরা আসতে না পারলে সেই জায়গায় কে আসবে? এই জায়গায় আসবে উপজেলা চেয়ারম্যান হবে এমপির ভাতিজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন এমপির ভাইগনা, পৌরসভার চেয়ারম্যান হবেন এমপির স্ত্রী। এই যেটা নেক্সাস, যে এমপি সাহেবের আত্মীয় স্বজনেরাই লোকাল গভর্নমেন্ট গুলোয় থাকবে, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান। এই পলিটিক্সটা করতে গিয়ে আওয়ামী লীগ যে ক্ষতিটা করলো আমাদের রাজনীতির, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সে দুর্বল করলো। প্রত্যেকটা জায়গায় সে তার নিজের লোক বসাতো, প্রত্যেকটা জায়গায় নিজের লোক বসাতে গিয়ে সে এই স্থানীয় সরকার নির্বাচনটাকে দলীয়করণ করে ফেললো, দলীয় প্রতীকে করলো। এইটার ভিকটিম আওয়ামী লীগ নিজেই হলো 2018 নির্বাচনে। আপনি একাধিক আওয়ামী লীগের যারা একটু তুলনামূলক ভালো নেতা, আপনি তাদের সাথে কথা বলে দেন, তারা নিজেরাও ফেড আপ ছিলেন যে যখন তারা এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করলেন, তৃণমূলে আওয়ামী লীগ দুর্বল হলো। কারণ কি, তখন এই যে মানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলগুলো বিভক্ত হয়ে গেল। তখন হলো এমপির পক্ষের লোক, এমপির বিপক্ষের লোক। এমপি সাহেব আওয়ামী লীগের, কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনকে কেন্দ্র করে ওখানে গ্রুপ হয়ে গেছে 3টা। এইটার ইম্প্যাক্ট পড়েছে গিয়ে জাতীয় নির্বাচনে। তখন ওই যে উপজেলা চেয়ারম্যান, আমি আমার এলাকায় দেখেছি যে এমপি সাহেবের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব বিরুদ্ধে পৌরসভা চেয়ারম্যান, অর্থাৎ তারা 3-4টা গ্রুপ। আলটিমেটলি ইম্প্যাক্ট পড়েছে কি, এটা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিজে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন তারা এটা রিয়েলাইজ করলো যে না, স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকে করায় আওয়ামী লীগ নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তারা আবার সিদ্ধান্ত পরিবর্তন করে তারা কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হবে না এই সিদ্ধান্তটা নিল। কিন্তু তারা সম্ভবত আইনটি পরিবর্তন করার সময় পায়নি।
পায়নি বলে এই সরকার এখন দলীয় প্রতীকে নির্বাচন হবে না সেই অধ্যাদেশটি জারি করলো, যেহেতু এখন সংসদ নাই। এটি খুবই ভালো সিদ্ধান্ত আমি মনে করি, এবং আমি নিজেও একাধিকবার লিখেছি যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার করবার মধ্য দিয়ে একটা সামাজিক অস্থিরতা তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ প্রথম চোটে যায় ইউনিয়ন পরিষদে, প্রথম চোটে যায় সে পৌরসভার মেয়রের কাছে, সেইখানে গিয়ে সে যদি এই কথা শোনে যে তুমি তো আমারে ভোট দাও নাই, তুমি তো বিএনপির লোক, তুমি তো জামাতের লোক, এই যারা সামাজিক ভাবে একটা ডিভাইডেশন তৈরি হয়ে গেছে, এই ক্ষতিটা করেছে আওয়ামী লীগ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনটা করে। সেই জায়গা থেকে এই সরকার এখন যে সিদ্ধান্তটা নিয়েছে যে আগামী স্থানীয় নির্বাচনগুলো নির্দলীয় প্রতীকে হবে, এইটা ভেরি গুড ডিসিশন। আপনার যে দ্বিতীয় পয়েন্ট, যে বিগত 3টি নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে সেই পর্যবেক্ষকদের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না, আজকেই সিইসি এটা বলেছেন। এটি একান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমি মনে করি যে তারা কাকে পর্যবেক্ষণ করতে দেবে কাকে দেবে না, এই এখতিয়ারটা ইলেকশন কমিশনের আইনত আছে। এখন প্রশ্নটা অন্য জায়গায়, যে আপনি গত 3টি নির্বাচনকে বৈধতা দিয়েছে, বৈধতা দেওয়ার অর্থটা কি, মানদণ্ডটা কি, এইটা একটা বড় প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তো ছিল আমার যতদূর মনে পড়ে, তাহলে আগামী নির্বাচনে কি আপনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ইলেকশন পর্যবেক্ষণ করতে আসলে আপনি তাদেরকে দেবেন না? এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক দেশের ধরেন ছোট ছোট এনজিও আসে, বা বাংলাদেশেরও তো প্রচুর এনজিও, বাংলাদেশের প্রচুর নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তো তারাও তো অনেকে এই বিগত 3টি নির্বাচনকে এক অর্থে বৈধতা দিয়েছে। কেউ কেউ মৃদু সমালোচনা করেছে, কেউ কেউ বলেছেন না কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে, কিন্তু অ্যাপারেন্টলি কেউ তো সাহসের সঙ্গে মেরুদণ্ড সোজা করে বলে নাই যে এটা একটা সম্পূর্ণই একতরফা নির্বাচন হচ্ছে। এটা কোনো বাংলাদেশের সাহসের সাথে কেউ বলেছে? যদি বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে বিগত 3টি নির্বাচন, যারা এক অর্থে বৈধতা দিয়েছে, আপনি কি তাদেরকেও পর্যবেক্ষণ করতে দেবেন না? তাহলে আগামী নির্বাচন তাহলে কারা পর্যবেক্ষণ করবে? তাহলে এটা একটা বিরাট বিতর্ক তৈরি করবে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পরে। তাহলে এই আলোচনাটি এখনই হয়তো অনেক বড় হবে না, এবং এটি নিয়ে আমার ধারণা রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা বিতর্ক তৈরি হবে যে আপনি তাহলে কিসের ভিত্তিতে পিক অ্যান্ড চুজ করবেন। বিগত সরকারও তাদের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আমরা জানি যে তাদের পছন্দের কিছু কিছু গোষ্ঠীকে, কিছু কিছু দেশের সংগঠনকে বা এনজিও কে তারা আমন্ত্রণ জানিয়েছিল, যাতে করে তারা এসে তাদের মতো করে রিপোর্ট দেয়। তাহলে আগামী সরকার এরা যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী ফ্রি ফায়ার ইলেকশন করতে না চায়, যদি তাদের ইন্টেনশন কোথাও কোনো অসুবিধা থাকে, তাহলে তারাও তো তাদের মতো করেই এই পর্যবেক্ষক নিয়ে আসবে। ফলে এই আলোচনাটা আরেকটু পরে করতে হবে আমাদের, যে সত্যি সত্যি কারা পর্যবেক্ষণ করতে পারবেন। তার চেয়ে বড় আলোচনা হলো এই আপনি শুরুতে যে পয়েন্টটা বলেছেন, আসলে নির্বাচনটা কবে হবে, বা আদৌ ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন হবে কিনা, ওইটা হলো অন্য আলোচনা। ফলে পর্যবেক্ষকদের আলোচনা আমার ধারণা আরো পরে আমাদের করতে হবে। জি, আমরা এখন অন্য একটা প্রসঙ্গের কথা বলি, যে প্রসঙ্গটা হয়তো অনেকের অতটা মানে আমাদের দেশের দর্শকরা অতটা আগ্রহী না, সেটা অর্থনৈতিক যে ব্যাপারটা। কিন্তু এটা আমার মনে হয় আমাদের দেশের একটা বড় একটা ঝুঁকির সামনে আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো এই ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছে, এটার জন্য দর কষাকষি করার জন্য আমাদের এখান থেকে একটা টিমও ওখানে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 37% পাল্টা শুল্ক করছে, মাত্র 2% কমে 35% হলো। এখন এত শুল্ক, এটা এক্সট্রা শুল্ক আর কি, এত শুল্ক দিয়ে আমাদের দেশের মানে যারা নাকি রপ্তানিকারক আছেন তা আদৌ এটা করতে পারবে কিনা, এটা নিয়ে নানা রকম সন্দেহ দেখা যাচ্ছে। এর একটা নেতিবাচক প্রভাব আমাদের বৈদেশিক বাণিজ্যে পড়তে পারে। আরো একটা কথা এর মধ্যে আমি শুনতে পেলাম, সেটা হলো যারা নাকি বেসরকারি বিনিয়োগকারী যারা আছে, বেসরকারি যারা ব্যবসায়ী আছে আমাদের দেশে, তারা পুরো জিনিসটার জন্য সরকারের পক্ষ থেকে যারা দর কষাকষি করতে গিয়েছিল তাদের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। তো এখানে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব ছিলেন, এবং অনেকে সম্পূর্ণ সন্দেহের তীর তারা খলিলুর রহমানের অযোগ্যতার দিকে কিন্তু অনেকে নির্দেশ করছেন, এবং অনেকে বলছেন এখানে সরকারি লোক সব গিয়েছে, বেসরকারি ব্যবসায়ী যারা আছে তাদের দুইজন প্রতিনিধি নিলে পরে হয়তো ভালো হতো। এগুলো অনেক কিছু। এখন এটার কি ইম্প্যাক্ট আগামীতে পড়তে পারে যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের সময় শেষ হয়ে গেছে, একটু সংক্ষেপে। একদম স্বাভাবিক সহজ কথা হচ্ছে, ইম্প্যাক্ট তো বড় ধরনের বাজে ইম্প্যাক্ট পড়বে আমাদের গার্মেন্টস শিল্পে। আমাদের গার্মেন্টস এর বিরাট বাজার হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার। সেখানে আপনি যদি এই যে 37 থেকে কমিয়ে 35 করলেন, 2% কমালেন, এটার কোনো আসলে অর্থ হয় না। আমাদের প্রত্যাশা যদি বাংলাদেশের ব্যবসায়ীদের প্রত্যাশা যদি অন্তত 20% হয়, মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম 20%, কেননা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের জন্য 20%, বাংলাদেশের জন্য 35%, তার মানে এখানে 15% বেশি আমাকে শুল্ক দিতে হবে। ভিয়েতনামের সঙ্গে আমরা মূল মারটা খাবো। এখন এইখানে আমরা নেগোসিয়েশনটা আমরা প্রপার যে করতে পারি নাই, সেটার ফল হচ্ছে এটা। আগামীকালকে এটা নিয়ে আরো বৈঠক হবার কথা, সেই বৈঠকেও কি আরো 2% কমবে? হয়তো কমবে, হয়তো কমবে না, কিন্তু এটা নিশ্চয়ই ভিয়েতনামের সমান 20% হবে না। যদি ভিয়েতনামের কাছাকাছি না হয়, তাহলে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা আমাদের সবচেয়ে বড় বৈদেশিক রপ্তানি আয় বাণিজ্য, যেখান থেকে আয় হয়, সেটা বড় ধরনের মার খাবে। আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি
ছোট ছোট ইন্ডাস্ট্রিটা মার খাবে বসে যাবে। কারণ কি, এদের পুরোটা তো রপ্তানি নির্ভর। আপনি 37-35% শুল্ক দিয়ে আমেরিকার বাজারে যদি পণ্য রপ্তানি করতে হয়, এর যে কস্ট বাড়বে, আপনার বিদেশি যারা বায়ার সেই তুলনায় সে কি আপনার কাছ থেকে প্রাইস বাড়াবে? হয়তো তারা তখন হবে কি ভিয়েতনামে যাবে, এরা ইন্ডিয়া যাবে, এরা চায়নায় চলে যাবে। ফলে বাংলাদেশের সবচেয়ে বড় যে রপ্তানি বাণিজ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এইটা বিরাট আকারে মার খাবে এবং এটার জন্য ইম্প্যাক্টটা পড়বে আগামী ইলেকশনে। সেটি বলে আমি শেষ করি এই কারণে যে এই ঘটনাটা ঘটলে পরে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব তৈরি হবে। ব্যবসায়ীরা দেখবেন খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে, তারা হয়তো কালকে পরশু একটা স্টেটমেন্ট দিবেন, সংবাদ সম্মেলন করবেন বিজিএমইএ থেকে। তারা এই সমস্ত দায়টা চাপাবেন সরকারের উপর এবং তারা বলবেন, আমার ধারণা যে আপনাদের এই ব্যর্থতার দায় জন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে আপনারা দ্রুত চলে যান, দ্রুত ইলেকশন দেন। অর্থাৎ আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে ব্যবসায়ী গোষ্ঠীর একটা দূরত্ব তৈরি হবে এই ঘটনার মধ্যে দিয়ে, এটা আমার একটা ধারণা। আচ্ছা, আমি এখন একটা শেষ প্রসঙ্গ আনি, আপনার এটা একদম যত সংক্ষেপে পারেন, এটা যদিও বলার কিছু নাই, তারপরে বলছি। জি, আজকে একটা খবর দেখলাম, সেটা হলো সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন 119 বারের মতো পেছানো, পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 11ই আগস্ট। দেখুন, এর আগে নানাভাবে ওই সরকারকে আমরা দায়ী করতাম, অমুক করতাম, তমুক করতাম। এরপর তো প্রায় 1 বছর হয়ে গেল, হাসিনা সরকার নেই, এখনো এই কাজটা এটা কি করতে পারছে না, করা যাচ্ছে না? এটা কি আমাদের যারা নাকি তদন্ত সঙ্গে জড়িত যে সমস্ত বিভাগগুলি আছে তাদের ব্যর্থতা, আন্তরিকতার অভাব, নাকি এটা আমাদের দুর্ভাগ্য? না, এটা পরিষ্কার ব্যর্থতা। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 1-2 মাস পরেই একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমার কথা হচ্ছিল আমার একটা টেলিভিশন শোতে। তিনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুতই সাগর রুনি হত্যা মামলাটি একটি কাঙ্ক্ষিত ফল আমরা দেখতে পাবো। তারপরে কিন্তু অনেক মাস চলে গেছে এবং এরপরে এই আগের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে পাল্টানো হলো, নতুন করে টাস্কফোর্স তো হলো এবং অনেক এই ঘটনা ওই সময় যারা সিনিয়র সাংবাদিক অনেককে তো জিজ্ঞাসাবাদও করলো। এবং যেটা পরবর্তীতে আমরা জানলাম যে দুজন এই হত্যার সঙ্গে দুজন সরাসরি জড়িত, তাদেরকে মোটামুটি আইডেন্টিফাই করা গেছে। এই পর্যন্ত আমরা শুনলাম। যদি তাই হয় তাহলে প্রতিবেদন দিতে সমস্যাটা কোথায়? আমার ধারণা এখানে বড় ধরনের কোনো প্রবলেম আছে যে ওনারা ডিকটেট করতে পেরেছে কিন্তু আলামত জোগাড় করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আলামত জোগাড় করতে না পারবেন, বিশ্বাসযোগ্য ভাবে আপনি বলে দিলেন যে অমুক অমুক জড়িত ছিল, কিন্তু পুলিশ বা অন্য কোনো বাহিনী যদি প্রতিবেদন দিতে চায় তার ওখানে বিশ্বাসযোগ্য এভিডেন্স থাকতে হয়। আমার ধারণা এভিডেন্স জোগাড় করতে গিয়ে ওনাদের অসুবিধা হচ্ছে। মাঝখানে তো আমরা একটা খবর পেলাম যে এই তথ্য প্রমাণ যেখানে ছিল সেখানে কি ওই রুমে আগুন লেগেছে নাকি পুড়ে গেছে। আবার পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো যে না না পড়ে নাই। একটা হাইড এন্ড সিক আছে কোথাও একটা, যে এই পুলিশের মধ্যেই মানে ইনভেস্টিগেশন কমিটি বলছে যে আমরা তথ্য পাচ্ছি না, আগুনে পুড়ে গেছে, পুলিশ বলে যে না না পড়ে নাই। কোথাও একটা ঘাপলা আছে এবং এটা দিন শেষে ব্যর্থতা, এটা কোনো দুর্বলতা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে সাংবাদিকরা আমরা এটা নিয়ে বছর বছর আন্দোলন করেছি, রাস্তায় দাঁড়িয়েছি, চিৎকার চেঁচামেচি করেছি এবং সাগর ভাই, রুনি আপা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। আমরা প্রতি বছর ওনাদের মৃত্যুবার্ষিকীতে একই কথা বলি। দিন শেষে এটা যে হচ্ছে, এটা কমপ্লিটলি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এ নিয়ে কোনো দ্বিমতের সুযোগ নাই। এবং যখন এটি 95 বা 96তম বার পিছালো, আমি তখন ডেইলি স্টারে লিখেছিলাম যে আমরা 100তম উদযাপন করবো। তো 100তম হতে পারে এখন 119, আপনি দেখেন এটা 150-200 হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে নাই যে একটা মামলার তদন্ত প্রতিবেদন দিতে এইরকম 119 বার 20 বার সময় দিতে হয়। এইটা কমপ্লিটলি রাষ্ট্রীয় ব্যর্থতা, এর আর কোনো ব্যাখ্যা না। জি, অনেক ধন্যবাদ আমিনুল রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম এবং আপনারা শুনলেন আমিনুল রশিদের ব্যাখ্যা, ওনার বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। পরবর্তীতে আবার কথা হবে। আপাতত এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।